শেখ হাসিনা সরকারের আমলে বিদেশে পাচার হওয়া প্রায় ১ লাখ কোটি টাকা ফিরিয়ে আনতে কার্যক্রম শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। এই কাজের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন এফবিআই এর একটি দল দুদকে বৈঠক করেছে। এফবিআই এর লিগ্যাল অ্যাটাচে রবার্ট ক্যামেরন ও সুপারভাইজার স্পেশাল এজেন্টের সমন্বয়ে একটি দল দুদকের মানি লন্ডারিং এবং লিগ্যাল শাখার মহাপরিচালক সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে মানি লন্ডারিং সংক্রান্ত কার্যক্রম, আইন ও পাচার হওয়া টাকা ফেরাতে এফবিআই এর সহযোগিতা ও যৌথ টাস্ক ফোর্স নিয়ে আলোচনা হয়েছে। কোনো ক্ষেত্রে যদি কখনো প্রয়োজন আমাদের বোধ করি যে দুর্নীতি দমন কমিশন কোনো সহযোগিতার প্রয়োজন হয় তাদের থেকে নেয়ার, সেটার ক্ষেত্রে মানে আমাদেরকে কিছু এক্সপ্লোর করার কথা বলা হয়েছে। ইন ফিউচার ইফ ইট ইজ নেসেসারি তাহলে কিছু সহযোগিতা হয়তো আমরা চাইতে পারি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার চলাকালীন ন্যায় বিচারের স্বার্থে প্রসিকিউশন টিমের যা যা দরকার সেটা করবে। নিরপরাধ কেউ সাজা পাবে না, আর দোষীদের কেউ পার পাবে না বলেও জানিয়েছেন তিনি। দুপুরে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। এদিকে অন্তর্বর্তী সরকারের এক উচ্চ পর্যায়ের বৈঠকে সূত্র ধরে সন্ধ্যায় তাজুল ইসলাম বলেন, প্রথমে কোটা সংস্কার আন্দোলন ও পরে বৈষম্য বিরোধী আন্দোলন ঘিরে জুলাই মাসে সংগঠিত গণহত্যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে। বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরগুলোর কাছে আমরা চিঠি পাঠাচ্ছি যে সেখানে কি কি ঘটনা ঘটেছে। তো এইগুলোর চিঠিতে আমরা অনুরোধ জানিয়েছি হসপিটালে কতজন আহত নিহত মানুষ গিয়েছিলেন, কতজন চিকিৎসা গ্রহণ করেছেন, কতজন মারা গিয়েছে, তাদের সংক্রান্ত যত চিকিৎসার ডকুমেন্ট আছে এগুলো তদন্ত সংস্থায় সরবরাহ করার জন্য। পুলিশ সুপারদেরকে অনুরোধ করেছি যে তাদের এই এলাকার মধ্যে কতগুলো ঘটনা ঘটেছে, কতটা মামলা হয়েছে, কারা কারা সম্ভাব্য আসামি, কারা কারা ভিকটিম, এগুলোর তালিকা তারা দেবেন। কবরস্থানগুলোর কাছে চিঠি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে প্রত্যেকটা কবরস্থানে কতগুলো আইডেন্টিফাইড এবং কতজন আনআইডেন্টিফাইড মানুষকে দাফন করা হয়েছে সেই তথ্যগুলো আমাদের দরকার, এবং কি প্রক্রিয়ায় কবে তাদেরকে এখানে আনা হয়েছে সেই জিনিসগুলো জানা দরকার। বৈষম্য বিরোধী আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদ হত্যার ঘটনায় অভিযুক্ত পুলিশ সদস্যকে গ্রেফতার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ। তারা হলেন সহকারী উপপরিদর্শক আমির আলী ও সুজন চন্দ্র রায়। তাদের পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই এর কাছে হস্তান্তর করা হয়েছে। রংপুর মেট্রোপলিটন পুলিশ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত 16 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের দ্বাদশ ব্যাচের শিক্ষার্থী আবু সাইদ নিহত হন। এ ঘটনায় মেট্রোপলিটন তাজহাট থানায় গত 19 আগস্ট মামলা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তার রিকুইজিশনের ভিত্তিতে আসামি এএসআই আমির হোসেন এবং কনস্টেবল সুজন চন্দ্র রায়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে পিবিআই এর কাছে হস্তান্তর করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ভ্যাটিকানের রাষ্ট্রদূত কেভিন এস র্যান্ডেল সৌজন্য সাক্ষাৎ করেছেন। সোমবার ঢাকায় রাষ্ট্র অতিথি ভবন যমুনায় এই সাক্ষাৎ হয়। প্রধান উপদেষ্টা ও ভ্যাটিকানের রাষ্ট্রদূত কেভিন এস র্যান্ডেল বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘু, আন্তঃধর্মীয় সংলাপ, রোহিঙ্গাদের মানবিক সহায়তা এবং নিউ ইয়র্কে অনুষ্ঠেয় জাতিসংঘ সাধারণ পরিষদের আসন্ন অধিবেশনের বিষয়ে আলোচনা করেন। তিনি বাংলাদেশের কক্সবাজার জেলার বিভিন্ন আশ্রয় শিবিরে বসবাসরত 10 লাখেরও বেশি রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য মানবিক সহায়তা বাড়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরেন। সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান লক্ষ্য হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি। ইতিমধ্যে এক্ষেত্রে বেশ অগ্রগতি অর্জিত হয়েছে। তিনি আরও জানিয়েছেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর প্রথম মাসেই গুরুত্বপূর্ণ সংস্কার কর্মসূচি বাস্তবায়ন করেছে।
ভারত এই অঞ্চলে প্রভুত্ব বজায় রাখতে চায় এমন মন্তব্য করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভারত বাংলাদেশের সম্পর্ক হওয়া উচিত পারস্পরিক শ্রদ্ধাবোধের। মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে এ মন্তব্য করেন তিনি। অন্তর্বর্তী সরকার কি কি সংস্কার করবে তা জনগণের সামনে তুলে ধরা এবং যৌক্তিক সময়ের মধ্যে সংস্কার সম্পন্ন করে নির্বাচনের ব্যবস্থা করা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব। মাহবুব সৈকতের রিপোর্ট। জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী, তাই রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ছোট ছোট মিছিল নিয়ে আসেন দলটির নেতাকর্মীরা। আমরা ইনশাআল্লাহ বলিষ্ঠ ভূমিকা রাখবো রাষ্ট্র পরিচালনাতে। আমরা নতুনদেরকে আনতে চাই, নতুনরা আসুক। মহিলা দলের নেতাকর্মীদের নিয়ে দলের প্রতিষ্ঠাতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপি মহাসচিব। ফাতিহা পাঠ শেষে গণমাধ্যমের সাথে আলাপকালে পার্শ্ববর্তী দেশ ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের ভিত্তি কি হবে তা নিয়েও মন্তব্য করেন তিনি। শুধু বাংলাদেশ নয়, পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গেও ভারতের সম্পর্ক খুব ভালো যাচ্ছে না। ভারত সবসময় একটা প্রভুত্ব একটা রাজনীতি তারা এই দেশগুলোর সঙ্গে করে, পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে করেছে, যেটা ভারতের জন্য শুভ বয়ে আনবে না, পার্শ্ববর্তী দেশগুলোর জন্য শুভ বয়ে আনবে না। সুতরাং পারস্পরিক সম্মানের ভিত্তিতে, মর্যাদার ভিত্তিতে, পারস্পরিক স্বার্থের ভিত্তিতে সেই সম্পর্ক গড়ে তোলা উচিত বলে আমরা মনে করি। অন্তর্বর্তী সরকার কোন কাজগুলোকে অগ্রাধিকার দিচ্ছে তা জনগণের সামনে স্পষ্ট করতেও তাগিদ দেন তিনি। সংস্কারগুলো ঘোষণা করে যেটা তারা করতে চান সেগুলো জনগণের সামনে তুলে ধরা এবং সেটার সময় নির্ধারণ করা, যাতে করে সুনির্দিষ্ট একটা যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন হতে পারে। এদিকে গুলশান চেয়ারপারসনের কার্যালয়ে যুগপৎ আন্দোলনে থাকা 3টি রাজনৈতিক দলের সাথে সভা শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী রাষ্ট্র সংস্কারে অন্তর্বর্তী সরকারকে প্রয়োজনীয় সময় দেওয়ার কথা আবারও তুলে ধরেন। এই সরকারের উপর আমাদের সকলের আস্থা আছে। আমরা চাই এই সরকার সফলভাবে আগামীর বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা, যে আকাঙ্ক্ষা, সেগুলো পূরণ করতে সক্ষম হবে। এই জন্য ইন্টেরিয়াম সরকারকে আমরা সার্বিক সহযোগিতা দিয়ে যাচ্ছি এবং দিয়ে যাব। প্রাতিষ্ঠানিকভাবে যে ধ্বংস করা হয়েছে বিগত দিনে, এগুলোকে সঠিক জায়গায় কিভাবে নিয়ে আসা যায় এবং আমাদের যে কী রিকমেন্ডেশন সেটা আমরা আজকে আলোচনা করেছি। অন্যদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক কর্মসূচিতে অংশ নিয়ে অনতিবিলম্বে স্বৈরাচারী হাসিনা সরকারের মদতপুষ্টদের গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার আহ্বান জানান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। তাদের অনুসারীরা এখনো কিছু কিছু এলাকায়। মাহবুব সৈকত, মাইটিভি, ঢাকা। ব্যক্তিগত কিংবা দলীয় স্বার্থের কথা চিন্তা না করে জনগণের কল্যাণে কাজ করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে চৌদ্দগ্রাম ফাউন্ডেশনের উদ্যোগে ঢাকাস্থ চৌদ্দগ্রামবাসীর মিলন মেলায় এই আহ্বান জানান তিনি। জামায়াতের কেন্দ্রীয় এই নায়েবে আমির জানিয়েছেন, বাংলাদেশ ষড়যন্ত্র থেকে এখনো মুক্ত হয়নি। ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে অর্জিত নতুন স্বাধীনতার ফল যেন মানুষ ভোগ করতে পারে, সেই লক্ষ্যে কাজ করতে হবে বলেও মনে করেন তিনি। সকল দল মত বিশ্বাসের মানুষের প্রতি এই আহ্বান জানাতে চাই, আসুন সংকীর্ণ স্বার্থ নয়, আসুন ব্যক্তিগত বা দলীয় স্বার্থ নয়, আমরা এই দেশ এবং জাতির স্বার্থে ঐক্যবদ্ধভাবে অগ্রাধিকার ভিত্তিতে একটি অতি প্রয়োজনীয় সংস্কার আনার জন্যে একসাথে কাজ করব। সবাইকে ধন্যবাদ। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, যেভাবেই হোক ঘুষ বন্ধ করতে হবে, এর কোনো বিকল্প নেই। তিনি বলেন, ঘুষ দুর্নীতি বন্ধের মাধ্যমে কারাগারের বেশিরভাগ সমস্যার সমাধান সম্ভব। রাজধানীর বকশীবাজারে কারা অধিদপ্তরে কারা কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। কারাগারকে সংশোধনাগার হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, কারারক্ষী ও কয়েদিদের খাবারের মান উন্নত করতে হবে। কারারক্ষীরা যে তাদের যে সমস্যার কথা বলে, তাকে একটা বড় সমস্যা তাদের খাওয়ার মান ঠিক নেই। এটার ভিতরে একটা বড় ধরনের ঝামেলা আছে। এটার ভিতরে আপনারা যারা যারা ইনভলভ আছেন তারা সাবধান হয়ে যান, কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। কারারক্ষীদেরও খাবারের মানের উন্নতি করতে হবে
এবং যারা কয়েদি তাদেরও খাওয়ার মান উন্নতি করতে হবে। অতিরিক্ত টাকা ছাপানোর কারণেই মূল্যস্ফীতি হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। তিনি জানিয়েছেন মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতে কিছুটা সময় লাগবে। বাজার ব্যবস্থাপনায় এখনো চাঁদাবাজি বন্ধ হয়নি, শুধু মুখ বদল হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা। এদিকে বৈষম্য বিরোধী আন্দোলনে আহত নিহতদের তথ্য ভান্ডার প্রস্তুতের কাজ চূড়ান্ত পর্যায়ে বলে জানিয়েছেন সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। সচিবালয়ে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। রাকিব হাসানের রিপোর্ট। দুপুরে সচিবালয়ে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের সাথে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফেন লিলার। এ সময় বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে ইউএনডিপির সহায়তার আশ্বাস দেন তিনি। সৌজন্য সাক্ষাৎ শেষে আলোচনার বিষয়বস্তু তুলে ধরেন অর্থ উপদেষ্টা। ওরা কতগুলো নতুন প্রজেক্টের কথা বলছে এবং রিফর্মের মধ্যে আমাদের সাহায্য করতে চায়, গ্রিন টেকনোলজি, গ্রিন ইস্যুতে ফান্ডিং, ওগুলোতে সাহায্য করতে চায়। এ সময় মূল্যস্ফীতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিগত সরকারের অতিরিক্ত 60,000 কোটি টাকা ছাপানোকে দায়ী করেন তিনি। একেবারে হুট করে নেমে যাওয়ার মতো অবস্থা তো বিভিন্ন কারণে ঘটেছে। তো আপনারা জানেন তো মূল্যস্ফীতি কেন বাড়লো। টাকা ছাপিয়েছেন, 70,000-60,000 কোটি টাকা দিয়েছেন, খরচ করে, এইগুলোর ইম্প্যাক্ট ওটাকে উল্টো রথে আনতে হলে বা উল্টো দিকে আনতে হলে তো আমাদের রাষ্ট্র আনতে হলে একটু সময় লাগবে। বাজার ব্যবস্থাপনায় এখনো চাঁদাবাজি বন্ধ হয়নি জানিয়ে চাঁদাবাজি বন্ধে আরো কঠোর হওয়ার হুঁশিয়ারি দেন ডক্টর সালেউদ্দিন আহমেদ। এখানে রাজনীতি আছে, সমাজের অনেকগুলো ভ্যালু আছে, আর কোনোদিন তো ভ্যাকুয়াম থাকে না, শূন্যস্থান অলওয়েজ পূরণ হয়, তাই না? এখন যারা চলে গেছে তাদের বলে আরও শূন্যস্থান পূরণ করার যে লোক আছে, সেদের কন্ট্রোল করতে একটু সময় লাগবে, তো আর সহযোগিতা লাগবে। এদিকে অন্তর্বর্তীকালীন সরকারের 1 মাস পূর্তিতে সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের গৃহীত ব্যবস্থাদি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে বৈষম্য বিরোধী আন্দোলনে আহত নিহতদের তথ্য ভান্ডার প্রস্তুতের কাজ চূড়ান্ত পর্যায়ে বলে জানান সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। তাদেরকে আমাদের সেফটি নেটের ভেতরে আমরা এনেছি, কাজটা শুরু করেছি এবং আমরা একটা জরিপও বেস লাইন একটা শুরু করেছি। এই মাসের ভেতরে এটা শেষ হবে। বর্তমান সরকারের লক্ষ্য জাতিকে একটি নির্ভুল নির্বাচন উপহার দেয়া বলেও জানান অন্তর্বর্তীকালীন সরকারের এই উপদেষ্টা। যত তাড়াতাড়ি আমরা করতে পারবো তত তাড়াতাড়ি আমাদের কাজ শেষ। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। ইতালির ভিসা সহ জরুরি ভিত্তিতে পাসপোর্ট ফেরতের দাবিতে রাজধানীর গুলশানে গণ অবস্থান কর্মসূচি পালন করেছেন আবেদনকারীরা। সকাল থেকে দ্রুত ভিসা সহ পাসপোর্ট ফেরত পাওয়ার দাবিতে গণ অবস্থান কর্মসূচি পালন করেন হাজারো ভুক্তভোগী। পাসপোর্ট আটকে থাকায় বিকল্প দেশে ভিসা থাকলেও যেতে পারছেন না তারা, এমন অভিযোগ তাদের। এদিকে ইতালি গমন ইচ্ছুদের আবেদনের আউটপুট বাড়ানোর পাশাপাশি ডেডিকেটেড টাস্ক ফোর্স গঠন করার আশ্বাস দিয়েছে ঢাকার ইতালির দূতাবাস। বিস্তারিত আমিনা হিরার রিপোর্টে। দীর্ঘ 7 বছর ওমানে প্রবাস জীবন কাটিয়েছেন আশরাফুল। দেশে ফিরে আসার আগেও ছিল ওমানের ভিসা, কিন্তু ইতালিতে নতুন জীবন গড়ার আশায় পাসপোর্ট জমা দেন দূতাবাসে। প্রায় 1.5 বছর পার হলেও মেলেনি ভিসা ও পাসপোর্ট, এমনকি হারিয়েছেন পূর্বের দেশে যাবারও বৈধতা। গেল 1.5 বছরে দেশে এমন ভুক্তভোগীর সংখ্যা লক্ষাধিক। আমি একজন ওমান প্রবাসী, 7 বছর যাবত ছিলাম। আজকে আমার ভিসার মেয়াদ শেষ। যদি ওনারা আমার পাসপোর্টগুলো ফেরত দিত তাহলে আমি সেম জায়গাতে আমি ব্যাক করতে পারতাম। আজকে পর্যন্ত ওরা আমাদের ভিসাও দিচ্ছে না, পাসপোর্ট দিচ্ছে না, তাহলে আমি কি করবো? আজকে 1.5 বছর যাবত বেকার। এই যে যারা দেখতেছেন, অনেক দেশ থেকে আসছে, অনেক দেশ থেকে, অনেক মালয়েশিয়া থেকে আসছে, অনেক সৌদি থেকে আসছে, এক এক দেশ থেকে আসছে। কেউ কারো বিজনেস ছিল, কারো এক এক রকম কাজ করতেছিল, কিন্তু কারো তো কোনো সুরা হচ্ছে না। আমি সৌদি আরব থেকে আসছি আজকে 1 বছর। আমি আইসা নুলস্তাজন উঠছে, ওঠার পরে আমি জমা দিছি এমবিসি। এখন আমার পাসপোর্টও দেয় না, ভিসাও দেয় না। ঠিক আছে, আমার এক দাবি, আমি ভিসা চাই। ভিসা পুরান ভিসা নিয়ে আসছি বাইরে কান্ট্রি থেকে, ওই ভিসা চলে যাব, কারণ ওইটা আমি হারাইছি। এরা 90 দিনের মেয়াদ নিয়ে এসে 90 দিনের ভিতরে ভিসা রিটার্ন দেয় না আমাদেরকে। দীর্ঘদিন ধরেই ভিসার জন্য দূর দূরান্ত থেকে ঢাকায় এসেছেন এই রেমিটেন্স যোদ্ধারা। বারবার দেয়া নানা মিথ্যা আশ্বাস প্রত্যাখ্যানের পর এবার মাঠে নেমেছেন তারা।
আন্দোলনকারীরা জানান ৩ মাসের মধ্যে ইতালির ভিসার ফলাফল জানানোর কথা থাকলে ১.৫ বছরও মেলেনি ভিসা। এম্বাসিতে গেলাম, এম্বাসিতে বিএসএফ গুলো বেরো, তারা এরকম ঠেলাহাচা করতেছে। এই জন্য আমি চাচ্ছি যে যেহেতু আমাদের 1 বছর হয়ে গেছে, পাসপোর্ট প্লাস ভিসা সহ আমাদের দ্রুত যে পাসপোর্টে দেওয়া হয়ে যায়। আজকে 1 বছর 2 মাস রানিং, আমার ভিসাও দিচ্ছে না, পাসপোর্টও ব্যাক দিচ্ছে না। আমি মানুষে যেতে পারতেছি না, না বাংলাদেশে থাকতে পারতেছি। যারা 1 বছর যাবৎ ভুক্তভোগী আছি, আমরা পাসপোর্ট সহ ভিসা সহ আমরা ফেরত চাই। আমরা ফ্যামিলি নিয়ে খুব মানবতার জীবনযাপন করতেছি। এখন আমাদের একটাই দাবি, আমরা ভিসা সহকার অতি বিলম্বে আমাদের পাসপোর্ট আমরা ফেরত চাই। এমন পরিস্থিতিতে গমনিচ্ছুক কয়েকজন প্রতিনিধি দূতাবাসের ডেপুটি হেড অব মিশনের সাথে বৈঠক করলে দূতাবাস ইতালিতে কাজের ভিসা প্রক্রিয়াকরণে বিদ্যমান বিলম্বের জন্য আইনি, প্রযুক্তিগত এবং লজিস্টিক ব্যাখ্যা দেয়। পরে গমনিচ্ছুদের আবেদনের আউটপুট বাড়ানোরও আশ্বাস দেয় দূতাবাস। আমেনা হীরা, মাই টিভি, ঢাকা। বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি নিম্নচাপের রূপ নিয়েছে। এটি আরও ঘনীভূত হতে পারে। এই অবস্থায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। নিম্নচাপ কেন্দ্রের 44 কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘন্টায় 40 কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে 50 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করে আগের নামে ফেরত আনার দাবি জানিয়েছে স্থানীয় এলাকাবাসী। সকালে বিমানবন্দর এলাকায় মানববন্ধন করে এই দাবি জানায় এলাকাবাসী। মানববন্ধন থেকে এলাকাবাসী জানায়, বিগত সরকার কোনো কারণ ছাড়াই যে আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করেছিল। বক্তারা বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতন হলেও তাদের অনেক অন্যায্য কর্মকাণ্ড রয়ে গেছে। এছাড়াও ছাত্র জনতার অভ্যুত্থানে নিহতদের মাগফিরাত কামনা ও পরিবারের প্রতি সমবেদনা জানায় বক্তারা। আমরা এদেশের 6 দফা দাবিতে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলের 7 রাস্তা এলাকায় কারিগরি ছাত্র আন্দোলনের ব্যানারে সড়ক অবরোধ করেন পলিটেকনিকের শিক্ষার্থীরা। আর এতে যানজটে স্থবির হয়ে যায় পুরো ঢাকা। দুপুর 12টার দিকে ধীরে ধীরে জড়ো হয়ে শিক্ষার্থীরা দাবি আদায় সড়ক অবরোধ করেন। এ সময় তারা বলেন, দাবি পূরণে সরকারের আশ্বাস না পাওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না শিক্ষার্থীরা। পরে আশ্বাসের পরিপ্রেক্ষিতে সন্ধ্যায় অবস্থান তুলে নেন তারা। বিস্তারিত জানাচ্ছেন আমেনা হীরা। কাঠফাটা রোদ তবুও থেমে নেই কারিগরি শিক্ষায় বৈষম্যর শিকার ছাত্রছাত্রীরা। 6 দফা দাবিতে রাজধানীর 7 রাস্তা মোড় অবরোধ করে এভাবেই স্লোগান দেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। শিক্ষক নিয়োগে অনিয়ম বন্ধ, উপসহকারী প্রকৌশলী 10ম গ্রেড পদে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ব্যতীত অন্য কাউকে আবেদন করার সুযোগ না দেয়া সহ 6 দফা দাবিতে সকাল থেকেই শুরু হয় বিক্ষোভ। আমাদের ডিপ্লোমা সেক্টর থেকে নন টেকনিক ব্যক্তিকে হাঁটাতে হবে এবং আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদেরকে 10ম গ্রেডের চাকরি উপসহকারী পদে নিয়োগ দিতে হবে। বিএসসি করা, স্নাতক করা, আমরা চাই তাদেরকে তাদের স্থান থেকে প্রমোশন দেওয়া হোক। আমাদের কারিগরি সেক্টরে না, আমাদের কারিগরি সেক্টরে কারিগরি জনবলি থাকবে। 10ম গ্রেডের চাকরি, এটা আমাদের স্বপ্ন। 10ম গ্রেডের চাকরিটাকে তারা হরণ করতে চাচ্ছেন বিএসসি ইঞ্জিনিয়ার যারা। আমি তাদের কাছে প্রশ্ন করতে চাই, আপনারা তো 9ম গ্রেড আছে, আপনাদের সম্মানের জায়গা, সেখানে থাকেন না, বারবার কেন আমাদের দিকে আসছেন? আমরা কোন বৈষম্যের শিকার হলাম? আন্দোলনকারীরা জানান, বৈষম্য বিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখলেও অসংখ্যবার পথে নেমে সুরাহা হয়নি তাদের বৈষম্যের। আমরা প্রায় 1 মাস যাবত আন্দোলন করে আসতেছি, আমরা কোথায় যাই নাই। আমরা কেন্দ্রীয় সমন্বয়ক পর্যন্ত গেছি, তারা আমাদেরকে তেমন কোনো আশ্বস্ত করতে পারে নাই। তারা বলতেছে যে আমরা দেখতেছি। আমাদের যদি নন টেকনিক্যাল দেওয়া হয় তাহলে আমরা সেই কলমে শিক্ষা পেলাম, হাতের শিক্ষা পেলাম না। কারিগরি মানেই হচ্ছে তো হাতে কলমের শিক্ষা। তো আমাদের যদি নন টেকের দেওয়া হয়, ওনারা বিসিএস এর যদি বিএসসিতে কিভাবে আমরা কি শিখবো? কারিগরির যে 10ম শ্রেণীর সিটগুলো আছে, সেই সিটগুলোতে পলিটেকনিক স্টুডেন্টরা যাতে পায় এবং নন টেকরা যাতে না পায়, এটা আমরা চাই। এদিকে ছাত্রদের সড়ক অবরোধের কারণে রাজধানীর প্রধান সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়।
আমেনা হীরা, মাই টিভি, ঢাকা। সাম্প্রতিক বন্যায় মৌলভীবাজারে আউশ, আমন, বীজতলা সহ শাকসবজির ক্ষয়ক্ষতি হয়েছে ব্যাপক পরিমাণে। বাড়িঘরের ক্ষয়ক্ষতির সাথে ফসলের ক্ষেত হারিয়ে বিপাকে পড়েছেন কৃষকরা। এছাড়া প্রতিরক্ষা বাঁধের খোলা স্থান মেরামত না হওয়ায় আবারও বন্যার আশঙ্কায় রয়েছেন কৃষক সহ এলাকাবাসী। প্রতিনিধি সঞ্জয় কুমার দের রিপোর্ট, জানাচ্ছেন নুসরাত শারমিন। সম্প্রতি অতিবৃষ্টি ও ভারত থেকে আসা পাহাড়ি ঢলে মনু নদীর প্রতিরক্ষা বাঁধের 11টি স্থানে এবং ধলাই নদীর 5টি স্থানে ভাঙন দেখা দিলে বন্যায় তলিয়ে যায় জেলার বিস্তীর্ণ এলাকা। এই বন্যায় মানুষের ঘরবাড়ি ও রাস্তাঘাটের ক্ষয়ক্ষতির পাশাপাশি আউশ, আমন, বীজতলা এবং শাকসবজির 15,222 হেক্টর জমির ফসল নষ্ট হয়ে যায়। ভারতের উজান থেকে পানি নামিয়া ওই যে রাস্তা ভাঙ্গিয়া আপনার ওই যে ফিশারিটা, আরো ফিশারি আছে, অনেক ফিশারি আছে, গুলা ফিশারির সব মাছ বাড়িয়ে গেছে। ফসল হারিয়ে বিপাকে পড়েছেন কৃষকেরা। এদিকে এখনো মেরামত হয়নি প্রতিরক্ষা বাঁধের ঝুঁকিপূর্ণ স্থান। ফসল নষ্ট হওয়ার পাশাপাশি বাঁধ মেরামত না হওয়ায় নতুন ফসল লাগিয়ে দুশ্চিন্তায় কৃষকেরা। এখানে টমেটো, সবজি, ধান বান সবকিছু শেষ, এখানে কিচ্ছু নাই। এই জায়গাটা পুরা ময়দান হয়ে গেছে, বালু জায়গা বইরা। খুব কষ্ট করিয়া ঋণ ঋণ হইয়া নিয়ে আমি যে করছি, আমি গরিব মানুষ। 70 টাকা 80 টাকা চাইলে খেতে খারাপ, আমরা কি করি? আমরা বাঁচবো, ঘর দুয়ার নাই, বাড়িঘর নাই, সবকিছু এই ফ্ল্যাটে নিয়ে গেল কি, তখন তো আমরা নিরুপায়। সৃষ্ট এমন পরিস্থিতিতে ক্ষয়ক্ষতির তালিকা করে ক্ষতিগ্রস্ত চাষিদের সরকারি সহায়তা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন এই কৃষি কর্মকর্তারা। সেই সাথে ভাঙা স্থানগুলো মেরামত করা হচ্ছে বলেও জানান তারা। সরকার বিভিন্নভাবে প্রণোদনা দিচ্ছে কৃষককে। 4,000 জন কৃষককে হলো আমন ধানের বড় প্রণোদনা দিচ্ছে, 9,000 কৃষককে হলো শাকসবজির বীজের প্রণোদনা দিচ্ছে এবং রবি ফসলের 6,130 জন কৃষককে প্রণোদনা দিচ্ছে। এই 16টির মধ্যে আমরা 6টি স্থানের বাদ আমরা পুনরায় ওই ক্ষতিগ্রস্ত স্থানকে পুনর্বাসনে নিয়ে এসেছি, আর 10টি স্থানের কাজ আমাদের বর্তমানে চলমান রয়েছে। বর্তমান পরিস্থিতি বিবেচনায় এনে দ্রুতই বাঁধ মেরামত সহ বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন করার দাবি এলাকাবাসীর। নুসরাত শারমিন, মাই টিভি নিউজ। ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এর নবগঠিত পরিচালনা পর্ষদের সাথে প্রধান কার্যালয়, নির্বাহী ও শাখা প্রধানদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত এই সভায় ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ ওবায়দুল্লাহ আল মাসুদ প্রধান অতিথির বক্তব্য দেন। ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ মনিরুল মওলার সভাপতিত্বে প্রধান সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল জলিল, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান প্রফেসর ডক্টর এম মাসুদ রহমান, অডিট কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল সালাম, এফসিএ, এফসিএস ও স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ খুরশিদ ওয়াহাব। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ আলতাফ হোসাইন। অনুষ্ঠানে প্রধান কার্যালয়ের উইং ও ডিভিশন প্রধান, ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ, 16টি জোনের জোন প্রধান, 395টি শাখার ব্যবস্থাপকগণ এবং 253টি উপশাখার ইনচার্জগণ অংশ নেন। এবার প্রবাসী সংবাদ। মালয়েশিয়ায় ট্রেন নির্মাণের সময় দেয়াল ধসে 2 বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। প্রতিনিধি আশরাফুল মামুন জানিয়েছেন, শালম সেলাঙ্গর রাজ্যে একটি বড় ইউ বক্স কালভার্টের ড্রেন নির্মাণের সময় আচমকা কংক্রিটের দেয়াল ধসে পড়ে ঘটনাস্থলেই 2 বাংলাদেশি শ্রমিক মাটি চাপা পড়ে। সকাল 10:30টার সময় শাহ আলম সেলাঙ্গর এলাকায় এলমিনা রিজ দিনাই আলম ইউ 15 কনস্ট্রাকশন প্রজেক্টে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ নিহত ওই বাংলাদেশির বিস্তারিত পরিচয় প্রকাশ করেনি। এ সময় 999-এ কল করা হলে ফায়ার সার্ভিস এবং রেস্কিউ টিম বোম ঘটনাস্থলে পৌঁছায়। স্থানীয় সময় 11:15 প্রথম বাংলাদেশি শ্রমিকের মরদেহ এবং 11:35 দ্বিতীয় বাংলাদেশি শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ লাশ উদ্ধার করার পর ময়নাতদন্ত পরবর্তী কার্যক্রমের জন্য 2 শ্রমিকের মরদেহ সুঙ্গাই বুলো হাসপাতালে পাঠিয়েছে। নিহতদের মধ্যে একজনের বয়স 25 বছর এবং অন্যজনের 30 বছর বলে জানিয়েছে পুলিশ।